জনরোষে আওয়ামী লীগ নেতাদের স্থাপনা, খুলনায় শেখ হাসিনার গেস্ট হাউস তছনছ, সেলিমের বনানীর বাসায় আগুন, কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতির বাসা ভাঙচুর। ভাঙচুরের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করে দোষীদের বিচার করা হবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান বিএনপির। অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যদের গ্রেফতার দাবি, বৈষম্য বিরোধীদের লুটের বন্দুক দিয়ে হামলায় ফ্যাসিবাদীরা, দাবি উপদেষ্টা আসিফের, অভিযানের নির্দেশনা। বুকিং রেট কমায় চাহিদার 2.5 গুণের বেশি ছোলা আমদানি, প্রতি কেজির দাম নেমেছে 90 থেকে 95 টাকায়, কারসাজি না হলে রমজানে দাম নিয়ন্ত্রণে থাকার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় রাতেও জেলায় জেলায় চলে বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি, জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়ি ও রাজশাহীর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দিন পেরিয়ে রাতেও চলে বুলডোজার কর্মসূচি। দেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ জনতার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনেও চালানো হয় মুরাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার গেস্ট হাউস ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, শেখ মুজিবুর পাকিস্তান আমলে তার স্ত্রীর নামে 1 একর 40 শতাংশ জমি কেনেন। পরবর্তীতে এই সম্পত্তির মালিক হন শেখ হাসিনা ও শেখ রেহানা। বৃহস্পতিবার রাতে ভাঙা হয় বাড়িটির বিভিন্ন স্থাপনা। বগুড়ায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সংগঠন 3টির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। পরে সেখান থেকে প্রায় 3 কিলোমিটার পথ মিছিল করেন তারা। ভোলা জেলা আওয়ামী লীগ অফিস ও শেখ মুজিবুর রহমানের 4টি মুরাল এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের চাচারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া জামালপুর সদরের অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওমর ফারুক, সময় সংবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসভবনে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক 18 থেকে 20 জন এসে ভাঙচুর করে আগুন দিয়ে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। তবে আশপাশের বাড়িতে যেন আগুন ছড়িয়ে না পড়ে তাই নিজেদের মতো নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী। বনানী ক্লাবের সামনে। আমি দিচ্ছি। দেশের কোনো প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মধ্যরাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। এর আগে বৃহস্পতিবার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। সেখানে হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত অভিহিত করা হয়।
দেশের চলমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলে সতর্ক করা হয়েছে। বলা হয়, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগ ও গণ অভ্যুত্থান সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মূর্তি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার মতো ঘটনা দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার কারণ হতে পারে। এর বাইরেও নানান ধরনের দাবি দাওয়া নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে, তা প্রতিরোধে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ৩২ নম্বর সড়কের বাড়ির সামনে এখন কিন্তু উৎসুক মানুষের ভিড় রয়েছে। আমরা প্রথম দিন যেটা দেখেছিলাম, এখানে এক্সকেভেটরের মাধ্যমে মূলত মূল বাড়ির যে অবকাঠামো, সেই অবকাঠামোটি ভাঙা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এক্সকেভেটরের মাধ্যমে বড় পরিসরে তেমনভাবে ভাঙা হচ্ছে না। তবে আশপাশ থেকে বিভিন্ন ধরনের মানুষ যারা মূলত এখানে এসেছেন এবং এখানকার যে জিনিসপত্র রয়েছে, যেই জিনিসগুলো বিক্রি করা যায় এমন জিনিসপত্র সংগ্রহ করছেন এবং তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন, দীর্ঘদিন ধরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সব কিছু মিলিয়ে তাদের উপর যে করাঘাত হয়েছেন, তার প্রতিবাদ হিসেবেই তারা তাদের সঙ্গে করে এখানকার যে স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্নগুলো নিয়ে যাচ্ছেন। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ মানুষের মধ্যে আসলে আজকের যে এখন পর্যন্ত যে ভাঙচুরের বা ভাঙার ঘটনা রয়েছে, তা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। অনেকেই তাদের ইতিবাচক মতামত প্রকাশ করছেন, অনেকেই আবার তাদের নেতিবাচক মতামত প্রকাশ করছেন। আমরা এখন যদি সবশেষ ঘটনা দেখতে চাই বা সবশেষ অবস্থা যদি বলি, এখন এই জায়গায় যারা আশেপাশে থেকে এসেছেন তারা মূলত এখানকার যেগুলো বিক্রির জন্য যেই সামগ্রীগুলো মূলত পরবর্তীতে বিক্রি করা যাবে এমন সামগ্রী মূলত এখান থেকে সংগ্রহ করছেন এবং তারা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকার উদ্দেশ্যে মূলত এগুলো নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে আশপাশ থেকে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি ৩২-এর মতো, সুতরাং এই জায়গায় যারা আশেপাশের মানুষ আছেন, যারা সাধারণ মানুষ আছেন, উৎসুক জনতা আমরা সাধারণভাবেই যাদেরকে বলি, তারা কিন্তু এখানে সকাল থেকে আমরা দেখছি যে তারা কিন্তু এখানে আসছেন এবং এসে গত দুদিন ধরে এখানে যা যা চলেছে সব কিছুই কিন্তু দেখছেন এবং তারা তাদের মতামত আসলে প্রকাশ করছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে মূলত ধানমন্ডি ৩২-এ প্রবেশ করার সময় যেটা দেখেছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তেমনভাবে আমাদের কিন্তু চোখে পড়েনি। পাশাপাশি এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বারবারই যেটা বলছেন যে এবারের যে ঘটনাটি ঘটেছে, এটা মূলত মানুষের মাঝে যে পুঞ্জীভূত ক্ষোভটা রয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মতামত পেয়েছি ভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়াও। এখন আমি যদি সবশেষ আরেকবার সব কিছু বলে দিতে চাই, সেটা হচ্ছে এখনকার সবশেষ পরিস্থিতি হচ্ছে এখানে এক্সকেভেটরের মাধ্যমে ভাঙা না হলেও সাধারণ মানুষ বা ছিন্নমূল মানুষ যারা আছেন তারা মূলত এখানে এসে তাদের স্ব-উদ্যোগে মূলত ভবনটি ভাঙার কার্যক্রম চালাচ্ছেন। এই ছিল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবের বাসভবন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি ৩২ নম্বর থেকে। সারা দেশে গণহত্যা সহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিন্টু রোডে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন তারা। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র দিয়ে এখন হামলা করছে ফ্যাসিবাদীরা। অভিযান পরিচালনায় নির্দেশনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। পুলিশের বাধায় রাত 1:45টার দিকে মিন্টু রোডের মাথায় বসে পড়েন তারা। এ সময় স্লোগানে সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনার দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য সহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনার ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ডাক আসে। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র দিয়ে এখন হামলা করছে ফ্যাসিবাদীরা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উপর পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, হুমকি স্বরূপ হলে তাদের ছাড় দেয়া হবে না। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। উপদেষ্টার এমন আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আইন না মেনে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র সহ সব নদীতে চলাচল করছে বাল্কহেড। নৌযানগুলোর বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে নদী পারাপারে আতঙ্কে থাকেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে, বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করতে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নদীতে যত্রতত্র চলাচল করছে বাল্কহেড। পাশেই ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হচ্ছেন এলাকাবাসী। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নদীতে বাল্কহেড চলাচলে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি জনবহুল স্থান ও খেয়াঘাট অতিক্রমের সময় হর্ন বাজানো সহ গতি কমিয়ে চলাচলে বাধ্যতামূলক করা হয়েছে। এসব নিয়ম না মেনে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র সহ সব নদীতে চলাচল করছে বাল্কহেড। সংশ্লিষ্টরা বলছেন, নৌযানগুলোর বেপরোয়া চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে নদী পারাপারে আতঙ্কে থাকেন যাত্রীরা। অনর্গল চলতেছে, কোনো লাইট নাই, কোনো সাইরেন নাই, কিচ্ছু নাই। 7টা ক্ষমা নাই মনে করে এদিকে যেতে পারি না, এদিকে পারি না। আমাদের প্যাসেঞ্জার মনে আর হয়ে দাম লাগাই দেয়। আরো রাস্তায় কোনো লাইট মাইট মারে না, সিগন্যাল দেয় না, কোনো কিছু না, এমন অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটে জায়গা। পারাপারের সময় তো সবসময় আতঙ্কিত থাকি, কারণ হচ্ছে বাল্কহেডগুলো বেপরোয়াভাবে চলাফেরা করে। নৌ পুলিশ যারা আছে তারাও একটা নিরাপত্তার বেষ্টনী করে দেওয়া যে এতটা থেকে এতটা বন্ধু বাল্কহেড পার হবে। তবে কর্তৃপক্ষ বলছে, বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করতে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। নৌ পুলিশকে আমরা চিঠি দিয়েছি এবং তারা রাত্রে যেন না চলাচল করতে পারে সেই বিষয়ে তারা কঠোর নজরদারি করবেন। শীতলক্ষ্যা নদীতে এখানে টহলের ব্যবস্থা রেখেছি এবং এই বাল্কহেডের বিরুদ্ধে আমরা নিয়মিত প্রসিকিউশন, নিয়মিত মামলা, সকল কিছু ব্যবস্থা করা হচ্ছে। বিআইডব্লিউটি এর তথ্য মতে গত 1 বছরে নারায়ণগঞ্জের বিভিন্ন নদীতে বাল্কহেডের কারণে অন্তত 10টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 193টি মামলা করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় 1 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে 2,63,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু জানুয়ারিতে 97,000 মেট্রিক টন আমদানি হওয়ায় প্রতি কেজি ছোলার দাম 90 থেকে 95 টাকায় নেমে এসেছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2 মাস আগেও বিশ্ববাজারে অস্ট্রেলিয়ার ভালো মানের প্রতি মেট্রিক টন ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার। বর্তমানে সে ছোলার বুকিং রেট কমে দাঁড়িয়েছে 680 থেকে 700 মার্কিন ডলারে। 2 মাস আড়াই মাস আগে আমরা বিক্রি কেজি প্রতি 120 টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে 100 থেকে 95 টাকায়। এটার মূল কারণ হচ্ছে প্রতি টনে ডলার প্রতি প্রায় $200 কমেছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 2024 সালের পুরো বছরে 1,66,000 মেট্রিক টন ছোলা আমদানি হলো। চলতি বছরের জানুয়ারি মাসে এককভাবে 97,181 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এক্ষেত্রে সিন্ডিকেট যদি না কাজ করে থাকে এবং সরকার যদি যথেষ্ট এখানে কন্ট্রোল করতে পারে, সাধারণ মানুষ খুবই রিজনেবল প্রাইসে ছোলা কিনতে পারবে বলে আমরা আশা করছি। পাইকারি পর্যায়ে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির জবা ও সূর্যমুখী ব্র্যান্ডের ছোলার দর 102 টাকা। অবশ্য এই ছোলা 1 মাস আগেও 122 টাকায় বিক্রি হতো। পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণে মোটামুটি বাজার সামঞ্জস্যতা আছে, দিন দিন ছোলার দাম কমতেছে। 2 বছর আগে ডলার সংকটের মুখে অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি কমে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে টিউনিশিয়া এবং ইথিওপিয়া থেকে আনা ছোলা বাংলাদেশে 100 মার্কিন ডলার বাড়তি দরে বিক্রি করত ভারত। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া থেকে সরাসরি ছোলা আসার পরিমাণ বাড়ায় বন্ধ হয়ে গেছে ভারতের এই কৌশল। অ্যাভেলেবেল এলসি করতে পারত না গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক ছাড়া। বর্তমানে আল্লাহর রহমতে এখন ছোট বড় সবাই এলসি করার সুযোগটা পাচ্ছে, সেই জন্য গিয়ে অ্যাভেলেবেল এলসি হওয়ার কারণে ছোলার বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে। রেকর্ড আমদানি হলো। কৃষি পণ্য হিসেবে ছোলা আমদানিতে কোনো শুল্ক পায় না চট্টগ্রাম কাস্টম হাউস। আসন্ন রমজানে বাজারে যেমন ছোলার সংকট হবে না, তেমনি দামও থাকবে নিয়ন্ত্রণে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ছুটির দিনে বইমেলার দ্বার খুলেছে সকালে। কিছুক্ষণ পর শুরু হবে এবারের আসরের প্রথম শিশু প্রহর। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মে হানি। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যাব তার কাছে। হানি, আজকে অমর একুশে বইমেলার যে পুরো দিনটি, এটি কিন্তু আসলে পুরোটাই শিশুদের জন্য। একটু পরেই কিন্তু শিশু প্রহর শুরু হয়ে যাবে এবং একটু পরে কিন্তু সেটা উদ্বোধন করা হবে। এবং এখন কিন্তু এই যে বাংলা একাডেমি প্রাঙ্গণ দেখছেন, সেটিতে কিন্তু একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং এটি কিন্তু সকাল 8:30 শুরু হয়েছে এবং এখন কিন্তু যে অবস্থা সেটি হচ্ছে যে একেবারেই শেষ পর্যায়ে। এবং এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এর কিন্তু উদ্বোধন করেন চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। এরপরেই কিন্তু একটু বলে রাখি, এরপরে কিন্তু সকাল 10টায় বাংলা একাডেমির আব্দুস করিম সাহিত্য বিশারদ মিলায়তনে শিশু কিশোরদের একটি আবৃত্তি প্রতিযোগিতার নির্বাচিত অনুষ্ঠান হবে। এবং কিন্তু এখনও কিন্তু বইমেলার দ্বার খুলে না দিলেও বাংলা একাডেমির প্রাঙ্গণ কিন্তু মুখর হয়ে উঠেছে কচি কাচাদের একেবারেই পদচারণায়। এবং রং তুলি নিয়ে তারা কিন্তু মনের সব রং ঢেলে তারা ছবি আঁকছেন। কারো আঁকায় আসলে ফুটে উঠেছে 52-র ভাষা আন্দোলন এবং কারো আঁকায় কিন্তু ফুটে উঠেছে 71-এর স্মৃতি। এবং তারা কিন্তু তাদের যে ছবি, সেই ছবিগুলোতে কিন্তু মনের মাধুরী মিশিয়ে কিন্তু তারা ছবি আঁকছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিন্তু শেষ হয়ে যাবে। এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলা প্রাঙ্গণ থেকে। নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। সৈকত, নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় আজ ভোর 4টার সময় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ এবং বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ আগে আমরা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে মামুন হোসেন গতকাল রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান, আমরা এখানেই মা বাবার দোয়া ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে তিনি ইট বালু সিমেন্টের ব্যবসা করতেন। সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি গভীর রাতে বাসায় যান এবং ভোর 4টার দিকে কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে তার বাড়ির সামনে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই তাকে গুলি করে হত্যা করে। তো তিনি যেটা আমাদেরকে বলছেন যে 5 আগস্টের পর স্থানীয়
ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা বিএনপিতে যোগদানের নানাভাবে অপচেষ্টা করে আসছিল এবং সেই অপচেষ্টার বিরুদ্ধে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যে মামুন সহ অন্যান্য যারা নেতারা আছেন এবং যুবদল, থানা শ্রমিক দল সম্মিলিতভাবে সেই ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করার চেষ্টা করেন এবং প্রতিবাদ জানান। এই ঘটনার জের ধরেই আসলে এই তাদের উপর শত্রুতা সৃষ্টি হয় এবং গত সেপ্টেম্বর মাসে এই ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকেও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং তিনি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেই চেষ্টার ব্যর্থতা হয়েই তারা পরিকল্পিতভাবে যুগ্ম আহ্বায়ক মামুন হুসাইনকে তারা গুলি করে হত্যা করেছে এবং এই থানা স্বেচ্ছাসেবক দল, ফতুল্লা থানা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা এই ঘটনার তীব্র নিন্দা করছেন এবং তারা প্রশাসনের কাছে দাবি করছেন যাতে দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়। তারা সেই দাবি করছেন। এই ছিল নারায়ণগঞ্জে ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হুসাইন হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জনসভায় ভিড় করেছেন কর্মী সমর্থকরা। এই মুহূর্তে ওসমানী পৌর স্টেডিয়ামে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, পর নারায়ণগঞ্জের মাটিতে উন্মুক্ত জনসভা করার সুযোগ পেয়েছে জামাত ইসলামী এবং আমরা যেটা জানি যে সকাল 9টা থেকে এই ওসমান গনি পৌর স্টেডিয়ামে জামাত ইসলাম নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জনসভাটি শুরু হয়েছে এবং এই জনসভা স্থলে ফজরের পর থেকেই আশেপাশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূলের যে নেতাকর্মীরা তারা কিন্তু আসা শুরু করে এবং যার প্রেক্ষিতে বেলা 8টার আগেই এই পুরো স্টেডিয়ামটি লোকে লোকারণ্য হয়ে যায় বলে আমরা শুনেছি এবং এই স্টেডিয়ামের বাইরেও কিন্তু প্রচুর নেতাকর্মী তারা অপেক্ষারত আছে এই স্টেডিয়ামে ঢোকার জন্য এবং আমরা যেটা জানি যে এই আজকের যে জনসভা সেই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি কিছুক্ষণ পর বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে এবং তিনি আমরা এখন পর্যন্ত দলটির শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে এবং তারা মূল যে বিষয়টি এখানে তুলে ধরেছে তার অন্যতম হচ্ছে বিগত 2 দশক এই নারায়ণগঞ্জে জামাত ইসলামী কোনো সভা সমাবেশ মূলত করতে পারেনি, যেটা তাদের সাংবিধানিক অধিকার ছিল। তো এই সাংবিধানিক অধিকার যেন সামনের দিনগুলোতেও সমুন্নত থাকে এবং একই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের যেন রাজনৈতিক মতাদর্শ সাংবিধানিকভাবে পালন করতে পারে সে ব্যাপারেও কিন্তু নানা ধরনের মন্তব্য করেছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে যে জেলা এবং মহানগর জামায়াত ইসলামের উদ্যোগে জনসভা, সেই জনসভার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে। দেশের বাইরের খবর, ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। এদিকে গাজায় জাতিগত নিধন যজ্ঞের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ততা বন্ধের কথা জানিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা প্রথম ঘোষণার পর বিশ্ব নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। তবে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। দাবি করেন ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক আবাসন দেওয়া হবে এবং এ কাজে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনও তাদের কাছে নেই। তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তা ভাবনা প্রয়োজন, তবে ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে এবং অন্যান্য দেশ তাদের গ্রহণে সম্মত হতে হবে। এজন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিকল্পনা যুদ্ধবিরতি চুক্তিকে ধ্বংস করবে এবং
নতুন করে সংঘাত তৈরি করবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব অপ্রয়োজনীয় এবং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বর্তমানে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যে কোনো ধরনের জাতিগত নিধন যজ্ঞের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা বন্ধ করবে। ইসরায়েলের জেনেভায় জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন বলেছেন, এই পরিষদ শুরু থেকেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এবং এটি গণতান্ত্রিক দেশগুলোর উপর একনায়কতন্ত্রের নৈতিক শিক্ষা চাপিয়ে দিচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিপিএল এর খবর, মেগা ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মুখোমুখি চমক দেখানো চিটাগং কিংস আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসর জুড়ে দাপট দেখানো সাউদার্ন আর্মি সমর্থকদের জন্যই জিততে চায় ট্রফি। লঞ্চে করে এই শিরোপা নিতে চান কীর্তন খোলা পারে। অন্যদিকে ম্যাচের আগে অনুশীলন না করা চিটাগং ভরসা রাখছে নিজ সামর্থ্যে। শেরে বাংলা হাই ভোল্টেজ ফাইনাল শুরু আজ সন্ধ্যা 6টায়। এদিন বিশেষ আয়োজনে তামিমকে বিদায় জানাবে বিসিবি। আলোচনা সমালোচনার মাঝেই হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন। দুই অধিনায়ক নিজেরাও হয়তো জানতেন না সন্ধ্যা নাগাদ ট্রফির সামনে দাঁড়াতে হবে তাদের। তারপরেও হাস্যোজ্জ্বল তামিম ইকবাল আর মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের, তবে ঘরের শত্রু বিভীষণ নয় তামিম ইকবাল। চট্টলার ছেলে বরিশালের কাপ্তান। কর্ণফুলীপাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্বটা যে নিতে হবে তাকেই। বিপিএল এর ফাইনালে কখনোই নাহারা খান সাহেব ম্যাচটির আগের দিন দীর্ঘ সময় ব্যাটে শানও দিয়েছেন। মালান, মায়ার্স, নিশাম, নাবি, ফুলার, মোহাম্মদ আলী, এখান থেকে 4 জন বিদেশি নির্বাচনও কঠিন চ্যালেঞ্জ। তবে বরিশালের শক্তি মাঠের সমর্থন। প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফরচুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যার এত সাপোর্ট। অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে। আমরা জানি যে আমাদের কি করতে হবে। এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে। তারকার ভারে ভেঙে যাওয়ার নজির হরহামেশাই দেখা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাই তো দলের সবাইকেই দায়িত্ব নিতে বললেন বরিশাল অধিনায়ক। ফাইনাল ঘিরে ভিন্ন কোনো পরিকল্পনা নেই তামিমের। You cannot predict. You can have the best players in the world, but on the day কে ভালো এক্সিকিউশন করতেছে that matters. So আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে we should not do anything different. যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. অন্যদিকে টানা ম্যাচ থাকায় বিশ্রামে ছিল চিটাগং কিংস। আসর জুড়ে নানা ঘটনায় বিতর্ক এড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এক যুগ পর বিপিএল এ ফিরে নিজেদের দ্বিতীয় ফাইনালে নামবে কিংস। কোয়ালিফায়ারের মোমেন্টাম ধরে রেখে শিরোপা জিততে চায় বন্দরনগরীর দলটা। আমি আত্মবিশ্বাসী, লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, আমরা তাদের সমীহ করছি, তবে এত কাছে এসে হতাশা নিয়ে ফিরতে চাই না। ফাইনালের আগে দুদলের 3 দেখায় 2 বার হেরেছে চিটাগাং, কিন্তু এসব পরিসংখ্যান কে মনে রাখে? দুদলের সামনেই তাই শুধুই শেষটা রাঙানোর স্বপ্ন। বরিশালের টানা 2 নাকি চট্টলার প্রথম। কাগজে কলমের নামের ভারিক্কিতে সাউদার্ন আর্মিরা অপ্রতিরোধ্য, তবে চিটাগাং যে বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্র মেদিনী। এবারে বিপিএল শুরুর পর থেকে মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকাণ্ডে জর্জরিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে মাঠের ক্রিকেট ঠিকই পেয়েছে লেটার মার্কস। অন্তত একটা জম্পেশ ফাইনালের মধ্য দিয়েই শেষ হোক তা। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনরোষে আওয়ামী লীগ নেতাদের স্থাপনা। খুলনায় শেখ হাসিনার গেস্ট হাউস তছনছ। সেলিমের বনানীর বাসায় আগুন। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতির বাসা ভাঙচুর। ভাঙচুরের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করে দোষীদের বিচার করা হবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান বিএনপির। অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যদের গ্রেফতারের দাবি বৈষম্য বিরোধীদের। লুটের বন্দুক দিয়ে হামলায় ফ্যাসিবাদীরা, দাবি উপদেষ্টা আসিফের। অভিযানের নির্দেশনা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।